হয়, এটা থেকে যে অজি বের হবে তার কিনেটিক এনার্জি হাই হবে। যদি হাই হয় তাহলে দেখা যাবে যে এটা শিফট করে যাবে। হ্যাঁ বলো। স্যার এখানে আমার কনফিউশন হচ্ছে, আমরা যখন একই একই প্লটে 40 ইলেকট্রন আর অর্গার ইলেকট্রনকে দেখি, সেখানে কিন্তু পুরো ডাটাটাই হয় বাইন্ডিং এনার্জির রেসপেক্টে বসানো হয়, অথবা পুরো ডাটাটাই কাইনেটিক এনার্জির রেসপেক্টে বসানো হয়। শুধুমাত্র বাইন্ডিং এনার্জি বা শুধুমাত্র কাইনেটিক এনার্জির রেসপেক্টে বসালে তো স্যার এরকম শিফট হবে না। যদি একটাকে কাইনেটিক এনার্জি রেসপেক্টে প্লট করা হয় আর একটাকে বাইন্ডিং এনার্জি রেসপেক্টে প্লট করা হয়, তাহলে সেটা এরকম এরকম ঘটবে। কিন্তু স্যার যদি ব্যাপারটা তাই হয়, তাহলে অগার ইলেকট্রনের যে শিফটটা, এই শিফটটা কোথায় ঘটবে, মানে এই পিকটা বা এই স্টেপটা কোথায় দেখা যাবে, সেটা তো তাহলে নির্ভর করবে যে আমি যে ইলেকট্রন বা যে এক্সরে হোয়াট এভার ইনপুট দিচ্ছি সেটা ওয়েভলেংথের সাথে রিলেটেড। তো স্যার সেক্ষেত্রে অগার পিক গুলোকে তো স্যার টেবুলেট করাটা তো সেই ক্ষেত্রে ডিফিকাল্ট হয়ে যাওয়া উচিত কি তাহলে তো। এই জন্য যেটা এক্সপিএস যে অজে আসে সেটাকে ইয়াদ করা হয় না। এক্সপিএস যে অজেটা আছে এটাকে এক্সট্রা পিক হিসেবে এটা কিন্তু ক্যারেক্টারিস্টিক্স আনা হয় না আর কি। মানে এক্সপিএস এর অজেটা ধরো এক্সট্রা পিক হিসেবে ধরা হয়, এটা ওইদিকে কোনো ইনফরমেশন নেওয়া হয় না, এটাকে ক্যারেক্টারাইজ করার চেষ্টা করা হয় এক্সপিএস এ। স্যার এখন ঝামেলাটা হচ্ছে এইখানে যে ইলেকট্রন ইলেকট্রন যখন যখন স্যাম্পল থেকে বেরিয়ে আসে, তখন এই ইলেকট্রনের গায়ে তো আর লেখা থাকে না যে এটা অগার ইলেকট্রন আর এটা ফটো ইলেকট্রন। এর এনার্জি দেখেই কিন্তু স্যার আমাদের বুঝতে হয়। তাহলে স্যার আমরা এটা ব্যাপারটা লেখা থাকবে এরকম না, না। এটা লেখা থাকবে না, কিন্তু ওই যে অজেতে তোমার যে তিনটে ট্রিপলেট দিবে, এই যে তিনটে পিক পাশাপাশি দিবে, তোমার ফটো ইলেকট্রন তোমার যেটা সিঙ্গেল পিক দিবে। অগার ইলেকট্রন সবসময় এরকম মাল্টিপল পিক পাশাপাশি মাল্টিপল আসে, পিক দিবে, হ্যাঁ। আর ফটো ইলেকট্রনে কি আসে না? ফটো এক্ষেত্রে ইলেকট্রনের সিঙ্গেল পিক, কেননা বাইন্ডিং এনার্জি এটা তো একটা শেলের ভিতর থেকে একটা তোমার ভিতরের ইলেকট্রনটা অর্থাৎ কে শেলের ইলেকট্রনটা বের হয়ে আসতেছে শুধুমাত্র, এটাকে আমরা ফটো ইলেকট্রন বলতেছি। কিন্তু স্যার কেমিক্যাল শিফট তো আমরা দেখেছি যে এক্সপিএসও আছে, এইএসও হ্যাঁ আছে। সেটাই বললাম, সেটা আছে। এই আর কি, আমার যতটুকু ধারণা মনে হলো এর বেশি কিছু বইটা আর এক্সপ্লেন করে নাই আর কি। আমার মনে হচ্ছিল যে এটা কারণ শুধুমাত্র একটা হতে এইটুকু পারে। কথাই বলা হচ্ছে, শুধুমাত্র এই কথাই বলা হচ্ছে এইএস এক্সপিএস দুটোতেই কেমিক্যাল শিফট হয়, কিন্তু এইএস এ কেমিক্যাল শিফট এক্সপিএস এর চেয়ে অনেকটাই বড়, প্রায় 5 গুণের মতো। মানে দুই হ্যাঁ ক্ষেত্রে কিন্তু এই কেমিক্যাল শিফট হয়। অনেক বড়, হ্যাঁ অনেক বড়। তাহলে স্যার তাহলে এইএস এর যদি কেমিক্যাল শিফট ইন্ডিকেট করে দেওয়া হয়, তাহলে সেই কেমিক্যাল শিফটে তো অবশ্যই বলতে হবে কোন ইলেকট্রনটা এসেছে তার রেসপেক্টে। সুতরাং এটা এটা বলা যায় না যে অগার ইলেকট্রনকে আমরা কাইনেটিক এনার্জি রেসপেক্টে প্লট না করে আমরা এই 3 শেলের কম্বাইন্ড অ্যালজেব্রিক সাম অফ বাইন্ডিং এনার্জি তার রেসপেক্টে প্লট করতে পারি। যদি তাই হয় তাহলে দুটোই তো তাহলে বাইন্ডিং এনার্জি রেসপেক্টে প্লট হয়ে গেল। তাহলে কি করে হবে, মানে তাহলে আইডেন্টিফাই কি করে হবে যে এই ইলেকট্রনটা অগার, এই ইলেকট্রনটা ফটো এটা ইলেকট্রন? ঠিক হ্যাঁ এটা ঠিক বলতে পারবো না, এটা ঠিক আমি আরো ঢুকে নেই আর কি। যে এখন তো আগে তো ক্লাস ছিল না, এখন কেন দেরি হচ্ছে তোমাদের? আমরা শুরুতে যদি লেটে স্টার্ট করি, পরে দেখা যায় যে শেষ করতে সমস্যা হয়, আবার কথা বলা প্রফেসর নেক্সট ক্লাসে প্রেজেন্টেশন আছে একটা গ্রুপের, সেজন্য তারা অ্যাটেন্ড করে দিবে যে তাদের নেক্সট ক্লাসে প্রেজেন্টেশন আছে কিছু গ্রুপ। তাহলে আমি শুরু করে দিই, কি বলো? শুরু করে দাও। হ্যাঁ সূর্য, জি স্যার, শুরু করে দেওয়া উচিত। আমার মনে হয় আচ্ছা সকালে ক্লাসে এমনি একটু মানুষ কম হয়। তাহলে শুরু করি। যেটা হচ্ছে সেকেন্ডারি আয়ন মাস স্পেকট্রোমেট্রি ফর সারফেস অ্যানালাইসিস। এটা
সারফেস অ্যানালাইসিসটা এটা আরো সফিস্টিকেটেড টেকনিক, কিন্তু এই বইটা যখন লেখা হচ্ছিল আজ থেকে মনে হয় 12-13 বছর আগে, তখনও এটা এই অ্যানালাইসিস টেকনিকটা সিম অ্যানালাইসিস টেকনিকটা তখনও এটা রিসার্চ পর্যায়ে, মানে কি অ্যানালাইসিস চলতেছে কোয়ালিটেটিভ অ্যানালাইসিস, কিন্তু কোয়ান্টিটেটিভের ক্ষেত্রে তখনও কিছু প্রবলেম ছিল। এটা এতদিনে আমি জানি না, এখন ডেটার সাথে এটা আরো ইমপ্রুভ করছে, কারণ এটা কমপ্লেক্স, অনেক কমপ্লেক্স। কেন কমপ্লেক্স আমরা দেখতে পাবো, স্ট্রেট ফরওয়ার্ড না। ধরো অজে ফটো ইলেকট্রন, তারপর হচ্ছে তোমার এই কি বলে এক্স রে যেটা বের হচ্ছে, এক্স রে ওয়েভলেন্থ, এক্স রে এনার্জি, এগুলোর মতো স্ট্রেট ফরওয়ার্ড না। এইটা কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিসটা এই জন্য একটু এখানে কমপ্লেক্স এবং এটা একটু জটিল, কিন্তু কোয়ালিটেটিভ অ্যানালাইসিসটা করা যায়। এখান থেকে তুমি যেটা হচ্ছে আমরা ফান্ডামেন্টালস জানতে পারবো সিমসের। এটা কে বলবা? রেকর্ডিং স্যার রেকর্ডিং ইন প্রগ্রেস। হ্যাঁ দিলাম, প্লিজ। আপনারা আছো নাকি? জি স্যার। কিন্তু গত ক্লাসে ছিলাম না স্যার, ছিলাম না। আজকে বলো, এটা এক্সপ্লেইন করো। স্যার আমার টাইম হয় না স্যার পড়ার। তোমার কি বাসার সমস্যা নাকি? না স্যার, একটু অনলাইন ক্লাসে টায়ার্ড হয়ে যাচ্ছি করতে গিয়ে, মানে সবকিছু একসাথে। স্যার আমি ট্রাই করব। আচ্ছা, অন্যদের মধ্যে কে বলতে পারবা? স্যার, সূর্য আর ছাড়া, না সূর্য আর সুমিত ছাড়া আর অন্য কেউ আগে বলনি এরকম কেউ পড়ে আসছো? বলবে? যে সুমিত বলো। শুনতে পাচ্ছেন? হ্যালো স্যার। বলো। ঠিক আছে। সেকেন্ডারি মাস স্পেকট্রোস্কোপি আয়নের যে মাস আছে সেটা মাপে, ইলেকট্রনের এনার্জি না। সেই আয়নগুলো আবার একটা সারফেস থেকে এসকেপ করে। এই আয়নগুলোকে সেকেন্ডারি আয়ন বলা হচ্ছে এই কারণে, কেননা যে এনার্জি সোর্সটা এই আয়নগুলোকে সারফেস থেকে নক আউট করে দেয় সেগুলো নিজেরাই আয়ন, সেগুলোকে বলা হচ্ছে প্রাইমারি আয়ন। তো ইলেকট্রন স্পেকট্রোস্কোপির চেয়ে এই সিমস বা সেকেন্ডারি আয়ন মাস স্পেকট্রোস্কোপির সুবিধা কোথায়? আমরা আগেই দেখেছি এইএস এবং এক্সপিএস এ এক্স এর ওয়েভলেংথ অনেক বড় হওয়ার কারণে সকল পিরিয়ডিক টেবিলে সকল এলিমেন্ট, বিশেষ করে খুব হালকা এলিমেন্ট করে ডিটেক্ট করতে পারে না, কিন্তু সিমস দিয়ে একদম হাইড্রোজেন পর্যন্ত ডিটেক্ট করা যায়, যেটা হচ্ছে লাইটেস্ট এলিমেন্ট। এইএস এবং এক্সপিএস এ আমরা ধরি 1000 ভাগের 1 ভাগ, মানে 0.1 অ্যাটমিক পার্সেন্ট হলে আমরা ডিটেক্ট করতে পারবো, এর নিচে পারবো না। কিন্তু সিমসে 10 লক্ষ ভাগের 1 ভাগ, মানে 10⁻⁻6 হলেও আমরা সেখান থেকে ডেটা বের করে আনতে পারবো, মানে ওটা আছে কি নেই। আর এটা হচ্ছে সারফেস অ্যানালাইসিসটা এতটাই সূক্ষ্ম যে উপরে যে অ্যাটমের লেয়ার আছে থেকে জাস্ট সেটা থেকে জাস্ট 1 বা 2 লেয়ার সব মিলিয়ে 1 ন্যানোমিটারের চেয়েও কম একটা লেয়ার থেকে কেমিস্ট্রি ডেটা এক্সট্রাক্ট করে নিয়ে আসতে পারে। আর আরো একটা বড় সুবিধা হলো এটা একই এলিমেন্টের যে ভিন্ন ভিন্ন ম্যাসের আইসোটোপ আছে না, সেগুলোর মধ্যে পার্থক্য করতে পারে, কারণ তাদের মাসের কিছুটা হলেও ডিফারেন্স আছে। এই হলো সুবিধাগুলো আর কি। সবাই কি বুঝতে পারছো এটা? তোমরা সবাই যেটা মানে সংক্ষেপে যেটা বলা হয় যে সেকেন্ডারি আয়ন বলা হচ্ছে যে এটা প্রাইমারি আয়ন দিয়ে বোমবার্ড করা হয় ইয়াকে স্যাম্পল সারফেসকে, সেখান থেকে তোমার স্যাম্পলের যে অ্যাটম আছে সেটা আয়নাইজড হয়ে সেকেন্ডারি আয়ন হিসেবে বেরিয়ে আসে। এটাকেই আমরা ক্যারেক্টারিস্টিক্স হিসেবে ডিটেক্টরের মাধ্যমে ডিটেক্ট করে আমরা ক্যারেক্টারাইজ করি। এটার অ্যাডভান্টেজ যেটা এখানে বললো সেটা হচ্ছে যে আমরা দেখছি যে এর আগে এক্সপিএস ইএসসি কিন্তু হাইড্রোজেন পর্যন্ত যায় না, এগুলো করা যায় না, কিন্তু এখানে হাইড্রোজেন পর্যন্ত করতে পারবা। তারপর আইসোটোপ করা যায় না, অন্য কারেকশন এখানে আইসোটোপ করা যাবে, আইসোটোপ তারপর হচ্ছে যে ডিটেকশন লিমিটটা অনেক হাই। আরো একটা বড় অ্যাডভান্টেজ, তুমি যদি একটা সিঙ্গেল অ্যাটমিক লেয়ার ধরো তুমি ডিপোজিট করছো, সেই অ্যাটমিক লেয়ারে সে কি ডিপোজিট হলো, অর্থাৎ এই কি আয়ন থাকলো, এই জিনিসটা তুমি করতে পারবা।
এটা অন্য যে কোনো টেকনিকে করা যায় না। তোমাদের এই যে জিনিসগুলা এই ধরো এই যে অ্যানালাইসিস করতেছো, কেমিক্যাল অ্যানালাইসিস, এই জিনিসটা একটু ডিফারেন্সটা বুঝতে হবে প্রত্যেকটা টেকনিকের মধ্যে। যে কার দিয়ে যখন তোমার একটা স্যাম্পল তুমি করবা, যাতে তুমি জাজ করতে পারো যে আমি কোন টেকনিকে যাব। আমাদের এই ক্যারেক্টারাইজেশন কোর্সটা পড়ার এটা একটা মেইন অবজেক্টিভ। শুরুতে এটা বলা আছে, এটা একটা অবজেক্টিভ, মেইন একটা অবজেক্টিভ হচ্ছে যে এটা যে তোমার একটা মেটেরিয়াল আছে, তুমি এটাতে এই জিনিসটা করতে চাচ্ছ, এখন এই মেটেরিয়াল তুমি কোন টেকনিকটা চুজ করবা, কোন টেকনিকটা তোমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে এই জিনিসটা। সেই জন্য তোমার এই ডিফারেন্সটা একটু বুঝতে হবে। হ্যাঁ, ডিফারেন্সটা বুঝলে তারপর কোন টেকনিক কিভাবে কাজ করে সেটা তো তুমি এমনি জানতেছো এখন, কিন্তু তোমার ফাইন্ড আউট করতে হবে যে অ্যাপ্রোপ্রিয়েট টেকনিকটা তুমি কোনটা। তুমি কি এক্সআর ইউজ করবা, তুমি কি এক্সআরএফ এর ডব্লিউডিএস করবা, এক্সআরএফ এর ইডিএস করবা, নাকি ইলেকট্রন মাইক্রোস্কোপের ইডিএস করবা, অর্থাৎ ইডিএস ইন ইলেকট্রন মাইক্রোস্কোপ ইএম। হ্যাঁ, এরপর আমরা কি করলাম, এরপরে যেটা হচ্ছে যে নাকি এক্সপিএস করবা, নাকি এইএস করবা। এখন আমরা সিমস করতেছি না, সিমস করবা, কোনটা করবা, কেন করবা, এই জিনিসটা তোমাদের জানতে হবে। হ্যাঁ বলো। সিমস যে টেকনিকটা, সেটা অন্তত এই স্লাইডটা যতদিনে তৈরি হয়েছে তখনও কিন্তু একটা ম্যাচিউর স্টেজে পৌঁছায়নি। এটা থিওরিটিক্যালি এবং এক্সপেরিমেন্ট দুই ক্ষেত্রে আন্ডার ডেভেলপমেন্ট, থিওরি প্র্যাকটিস ডেভেলপ করা হচ্ছিল। এটা ব্যাপারটা কমপ্লিকেটেড, কিন্তু এর আসল ঝামেলাটা হচ্ছে সেকেন্ডারি আয়ন ইল্ড, মানে যে পরিমাণে সেকেন্ডারি আয়ন তৈরি হয় সেটা সেটা হচ্ছে কেমিক্যাল সলিড সারফেসের কেমিক্যাল কনসেন্ট্রেশন বা কি ভেলোসিটি হিট করা হচ্ছে তার কোনো সিম্পল ফাংশন না। এবং এরকম কোনো সিম্পল ফাংশন না হওয়ার কারণে এটা কি কি এলিমেন্ট আছে তা জানা যাচ্ছে, কিন্তু কতটুকু পরিমাণ আছে সেটার হিসাব করাটা অনেক কঠিন হয়ে যাচ্ছে। তো সিমসকে আমরা মোটামুটি দুটো ভাগে ভাগ করতে পারি, একটাকে আমরা বলতে নন ডিস্ট্রাকটিভ। এখানে একটু আমি কথা বলি, এটা হচ্ছে যে একটু যে আমরা এর আগে দেখছি যে ধরো ইন্টেন্সিটি মানে কি, ইন্টেন্সিটি হচ্ছে যে তোমরা তো জানো যত বেশি মানে ধরো দুটো এলিমেন্ট আছে একটা স্যাম্পলের মধ্যে, এখন ইন্টেন্সিটি হচ্ছে যে যেটা যেটা মানে স্যাম্পলের মধ্যে যে এলিমেন্টটা বেশি থাকবে তার পরিমাণটা বেশি আসবে, অর্থাৎ সেই ডিটেক্টরে তার পরিমাণটা এনার্জি বলো এনার্জি বেশি হবে, তারপর যদি নাম্বার অফ ইলেকট্রন বলো নাম্বার অফ ইলেকট্রন বেশি আসবে, ইত্যাদি ইত্যাদি। ঠিক একইভাবে এখানেও সেকেন্ডারি আয়ন যেটা আসছে যে ইউএন বলতে যেটা বোঝাচ্ছে তাহলে ইন্টেন্সিটি বলতে এটা বোঝাবে যে ধরো এখানে যে আয়নটা হচ্ছে এলিমেন্টের, সে আয়নটা ধরো অ্যালুমিনিয়াম এবং কপার, এটা অ্যালয়, এবং অ্যালুমিনিয়ামও আছে কোনো কেজে, কপারও আছে। এখন অ্যালুমিনিয়াম কি পরিমাণে আসছে, কপার কি পরিমাণে আসছে সেটার উপর, সেটা স্ট্রেট ফরওয়ার্ড না। ধরো অ্যালুমিনিয়ামের কনসেন্ট্রেশন, কপারের অ্যালুমিনিয়ামের কনসেন্ট্রেশন সাপোজ 95% আর কপার হচ্ছে 5%। তুমি যখন এটা বোম্বার্ড করবা সেকেন্ডারি আয়নটা আসবে, এরকম না যে এই ধরো একই সময়ে বা 5 সেকেন্ড বা 10 সেকেন্ড বা 30 সেকেন্ড পরে সাপোজ তোমার 950টি অ্যালুমিনিয়াম আসলো, যেহেতু 95%, আর ওখানে আসলো 50টি কপার, এরকম। এই জন্য এই অ্যানালিটিক্যাল কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিসটা একটু ডিফিকাল্ট হয় এই সেকেন্ডারি আয়নের জন্য। হ্যাঁ, তো যেটা বলছিলাম আর কি, যে ডিস্ট্রাকটিভ বা ডাইনামিক সিমসে ডেপথ প্রোফাইলিং করা হয়, মানে কোন গভীরে কোন এলিমেন্ট আছে সেটা নিয়ে পুরো সিস্টেম, পুরো যে ডেপথের যে ডেটা সেটা পাওয়ার জন্য স্যাম্পলটা কিছুটা হলেও ডিস্ট্রয় করতে হয়। আর যেটা স্ট্যাটিক সিমস সেটা মোটামুটি নন ডিস্ট্রাকটিভ। দুটোই সারফেস কেমিক্যাল অ্যানালিসিসের জন্য মোটামুটি ভালোভাবেই বেশ বিস্তৃত ভাবেই ব্যবহার করা হয়। তোমরা এটা বুঝছো যে মানে সিমস মূলত দুই ধরনের, একটা ডিনামিক সিমস আর স্ট্যাটিক সিমস, এবং দুটোই ইউজ করা হয়। আচ্ছা, এরপরে আমরা যেটা স্ট্যাটিক এবং ডাইনামিক সিমস যেটা এটা পরে করবো, এখন তো বেসিক প্রিন্সিপাল, এটা কিভাবে করা, এটা তো সহজ তাই না? এখানে কি ঘটনা করছে, এখানে যেটা হচ্ছে যে এইটা প্রাইমারি পার্টিকেল, প্রাইমারি আয়ন বলতে পারো। এরপরে এটা হচ্ছে তোমার স্যাম্পল আয়ন। এই স্যাম্পলের এলিমেন্ট গুলো এরকম 3 ধরনের এখানে পার্টিকেল আছে, অর্থাৎ এলিমেন্ট আছে। হ্যাঁ, এখানে মেনশন করে দেখাচ্ছে, তোমার এটা স্যাম্পলের। এখন এটা প্রাইমারি
পার্টিকেল যেটা প্রাইমারি পার্টিকেলটা এখানে এসে এটাকে হাই ভ্যালোসিটিতে এখানে এসে ইমপ্যাক্ট করবে, ফেললে এখানে হয় এটা কি করবে, এটাকে পুশ করে ডিরেক্টলি এটা উঠাই দিবে, অথবা এখানে এটা যে এনার্জি গুলো ট্রান্সফার করবে সেই এনার্জিতে এটা অ্যাক্সেলেরেট হয়ে যাবে, অ্যাক্সেলেরেট হয়ে এখান থেকে বের হবে। বুঝছো, এটা হচ্ছে যে বেসিক প্রিন্সিপাল। এখন এই জিনিসটা কি বলবা, সূর্য বলো। জি স্যার, সো হচ্ছে এখানে ইন্টারাকশনের কথা বলা হয়েছে, মানে প্রাইমারি অ্যাটম আর সেকেন্ডারি অ্যাটমের মধ্যে। তো এখানে একটু জোরে বলো। জি স্যার, তো এখানে হচ্ছে ইন্টারাকশনের কথা বলা হয়েছে প্রাইমারি আয়ন আর সেকেন্ডারি আয়নের মধ্যে। তো এখানে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন সেকেন্ডারি আয়ন এর এই ইনভেস্টিগেশনটা করতেছি, তখন আমি যে রেজাল্টেন্টটা পাচ্ছি সেটা হচ্ছে আয়নিক স্টেটে থাকাটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। তো যদি আমি একটা হাইড্রোকার্বনের উপরে এই মানে যে ইয়েটা করি, টেস্টটা করি, তাহলে হচ্ছে আমি যখন বোমবার্ড করতেছি আমি প্রাইমারি আয়ন পার্টিকেল দিয়ে, তখন যে রেজাল্টেন্টটা আসতেছে ওটা কিন্তু আয়োনাইজ না, ওটা হচ্ছে একটা নর্মাল অ্যাটম, লাইক এটা কার্বন অ্যাটমের তো কোনো আয়োনাইজেশন নেই। তো ওই রকম যদি কোনো আউটকাম আমি পাই, তাহলে কিন্তু এই ডিটেকশনটা কোনো ওয়ার্ক করবে না, ডিটেকশনে কিছু দেখা যাবে না। তো এখানে এই কথাটাই বলা হয়েছে যে সেকেন্ডারি পার্টিকেল যখন আমরা আউটকাম পাচ্ছি, তখন এটা ইলেকট্রন হতে পারে বা নিউট্রাল স্পিসিস হতে পারে, লাইক হাইড্রোকার্বন বন্ডস, তারপর মলিকুলস হতে পারে, বা আবার আয়নও হতে পারে। আয়নটা হচ্ছে আমাদের জন্য সুবিধাজনক, কিন্তু মোস্ট অফ দ্য টাইম ইটস নিউট্রাল, আর এটা হচ্ছে আমাদের জন্য কোনো কাজের না। আর সেকেন্ড কথা হচ্ছে যে মানে দ্য ইন্টারাকশন হচ্ছে দেখা যায় যে একটা একটাকে নক আউট করতেছে, এবং মানে একটা যে আমি একটা লিটারালি একটা সিঙ্গেল প্রাইমারি আয়ন দিতেছি, এটার কারণে যে একটা ইন্টারাকশন হইতেছে সেটা না, ইট ক্যান বি এ চেইন ইফেক্ট, যে একটা একটাকে ধাক্কা দিতেছে, দেখা যাচ্ছে মাল্টিপল স্পিসিস একসাথে উঠে আসতেছে। সো ইটস নট লাইক যে মানে একটা সিঙ্গেল ইন্টারাকশন হয় সবসময়। আচ্ছা, আর কথা হচ্ছে যেখানে কলিশনের কথা বলা আছে এখানে সূর্যকে থামো, এখানে যেটা ফার্স্ট যে কথাটা বললো, এখানে আসলে মূল কথা হচ্ছে যে স্যাম্পল থেকে তুমি যতক্ষণ না পর্যন্ত অ্যাটম বের হবে, কিন্তু নিউট্রাল অ্যাটম যদি বের হয়, নিউট্রাল মলিকুল যদি বের হয়, তাহলে কিন্তু এটা দিয়ে আমরা আমাদের ডিটেক্টর এটা ডিটেক্ট করতে পারবে না, বা এটা কাজ হবে না। এটা আয়োনাইজড হওয়া লাগবে। এক হচ্ছে যে অ্যাটম বের হবে সেই আয়োনাইজড অবস্থায়, কথা কি বুঝছো? এই জন্য জিনিসটা ইজি না, এই জন্য এটা একটা কম্পিটিশন থাকে। ইন্টারেকশনে যেটা হবে যে দুটোই ঘটবে, এখানে কিছু নিউট্রাল হবে, কিছু আয়োনাইজড হবে, কিছু ইলেকট্রন বের হবে, এরকম ঘটনা ঘটবে যখন আয়ন দিয়ে এটাকে ইম্প্যাক্ট করা হবে। শুধুমাত্র সিএমসি যেটা বলা হবে যে স্যাম্পলের যে অ্যাটমটা আয়োনাইজড হবে, এটাকেই ডিটেক্টর ডিটেক্ট করে ক্যারেক্টারাইজ করবে। মূল কথা হচ্ছে এটা। হ্যাঁ, তারপর জি স্যার, সো এখন হচ্ছে কলিশন স্টেটটা হইতেছে বিভিন্ন ভাবে হতে পারে। তো মেইন কথা হচ্ছে যে মানে যখন আমরা একটা কলিশন হচ্ছে প্রাইমারি আয়নের সাথে সেকেন্ডারি আয়নের, তো সেখানে হচ্ছে প্রথমে প্রাইমারি আয়নটা আসলে মানে এনার্জিটা প্রোভাইড করতেছে ওই সারফেসে, তারপর হইতেছে সেকেন্ডারি আয়ন ইমিট করতেছে। সো যখন আমি ধরলাম যে প্রাইমারি আয়ন এসে ধাক্কা দিল মানে সারফেসটাকে, তাহলে প্রথমে কিন্তু আগে এনার্জিটা ট্রান্সফার হইতেছে। তো এখন এনার্জি ট্রান্সফারের সময় দুটা জিনিস হতে পারে, একটা স্পাটারিং, মানে হচ্ছে বিভিন্ন র্যান্ডম পার্টিকেল, নিউট্রাল পার্টিকেল, ইলেকট্রন এগুলো ঘুরে যাচ্ছে, এবং এর মধ্যে কিছু কিছু পোর্শন আসলে আয়োনাইজেশন হইতেছে। তো দুইটা ঘটনা একসাথে হচ্ছে, স্পাটার্নিং হচ্ছে, আয়োনাইজেশন হচ্ছে। এই যে এটা বলো। তো এখানে স্যার খুব ইন ডিটেল মানে বলা আছে ব্যাপারটা। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে আসলে কলিশন তিন রকম হয়, এখানে দুইটা একচুয়ালি তিনটা হয়, সেটা হচ্ছে বেসিক্যালি দুই, একটা হচ্ছে কলিশন স্পাটারিং আর একটা হচ্ছে থার্মাল স্পাটারিং। জি স্যার, ওটা বললাম যে প্রথম মেইনলি হচ্ছে দুই রকম। তো এখানে আরো কয়েকটা ভাগ করা আছে। তো কলিশন মানে স্পাটারিং তো নাম শুনে বোঝা যাচ্ছে যে এটা আসলে মানে ম্যাটেরিয়াল এনার্জি ট্রান্সফার থ্রু ডাইরেক্ট কন্ট্যাক্ট, মানে ও ম্যাটেরিয়ালে যা ডাইরেক্ট কন্ট্যাক্ট করতেছে, তারপর হচ্ছে ওইটা ওই কলিশনের কারণে যে এনার্জি দিতেছে ওই এনার্জির কারণে আসলে আমাদের চেঞ্জটা হচ্ছে। এটা হচ্ছে থার্মাল স্পাটারিং, যেখানে হইতেছে অ্যাকচুয়ালি মানে মানে আমরা জানি যে আসলে হোয়াট ইজ থার্মাল এনার্জি, ইজ দ্য মানে রিলেটিভ মুভমেন্ট অফ দ্য অ্যাটম। যদি অ্যাটমের মুভমেন্ট বেশি হয়, এন্ট্রপি বেশি হয়, তাহলে সেটা থার্মাল এক্সিস্টেন্স আছে। তো ব্যাপারটা এরকম যে থার্মাল স্পাটারিং একটা খুব স্লো প্রসেস, যেটা হচ্ছে ধাক্কাইলে আমরা তো ইনটিউশন বলে যেটা অ্যাকচুয়ালি গরম হয়ে যাবে, তো ওইখান থেকে জিনিসটা আসছে। তো কলিশন স্পাটারিং এ যেটা হয় যে সেটা হচ্ছে যে প্রথমে ডাইরেক্ট কলিশন হয়। তো ডাইরেক্ট কলিশন হলে যেটা হবে, আমরা ছবিটা দেখতে পাচ্ছি আসলে এই ফিগারে, এতে ডাইরেক্ট কলিশনে দেখা যাচ্ছে একদম ধাক্কা দিয়ে সাথে সাথে অ্যাটমটা বের করে দিচ্ছে, অ্যাটম বা স্পিসিস বা আয়ন যেটাই হোক। আবার কলিশন ক্যাসকেড মানে নামটা শুনে বোঝা যাচ্ছে যে আসলে এটা হচ্ছে ব্রাউনিয়ান মোশনের মতো, একটা আরেকটাকে ধাক্কা দিচ্ছে, আরেকটাকে ধাক্কা দিচ্ছে, এই হোল থিং আর কি। আর যখন থার্মাল স্পাটারিং হচ্ছে তখন জিনিসটা ওইরকম না, তখন হচ্ছে প্রতিটা অ্যাটমেরই আশেপাশে মানে অ্যাডজেসেন্ট সবগুলো অ্যাটমই হচ্ছে আস্তে আস্তে একটা স্পেসিফিক মোবিলিটি পাচ্ছে, তো ওই জন্য থার্মাল একটা ফেনোমেনা জেনারেট করতেছে ওই ম্যাট্রিক্সে। হ্যাঁ, এখানে দেখো, এখানে যেটা হচ্ছে যে যেটা বললো এখানে এটাই যে ধরো কলিশন স্পাটারিং যেটা হচ্ছে যে এখানে এসে ডিরেক্ট
একটার সাথে কন্ট্যাক্টে দিয়ে ওইটাকে তোমার উঠায় দেওয়া সারফেস থেকে। আর স্লো কলিশন স্প্যাটারিং হচ্ছে এটা ঢুকে ডিলিট করে, এটা হচ্ছে কলিশন বলবো। আর থার্মাল স্প্যাটারিং যেটা বলতে চাই যে থার্মাল স্প্যাটারিং এর সেকেন্ডারি যে আয়ন যেটা আসছে, আয়নের যে হাই এনার্জি নিয়ে আসতেছে সেই এনার্জিটাকে এখানে ট্রান্সফার করে অর্থাৎ মেটেরিয়ালের মধ্যে ট্রান্সফার করার ফলে তখন এখানকার আয়ন গুলো, এখানকার অ্যাটম গুলো অ্যাক্সিলারেট হয়, অ্যাক্সিলারেট হয়ে একসময় এখান থেকে বের হয়ে আসে। কথাটা বুঝছো? বের হয়ে আসলে তখন ওইটা আয়নাইজড হয়, এটাকে থার্মাল স্প্যাটারিং বলতেছে। এবং এটা বলা যায় সবচেয়ে স্লোয়েস্ট, অর্থাৎ এটা হচ্ছে কলিশন স্প্যাটারিং থেকে এটা স্লোয়ার। এই এখানে ছবিতে তোমার তিনটা জিনিস দেখানো হলো, প্রথম হচ্ছে কলিশন স্প্যাটারিং, আরেকটা হচ্ছে থার্মাল স্প্যাটারিং। হ্যাঁ বলো, এটা এগুলো ইম্পর্টেন্ট, পরের কথাগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ স্যার, কেন? কেন? হ্যাঁ, তো আসলে এখন কথা হচ্ছে যে আমাদের যে পার্টিকেলটা স্পাটার হইতেছে সেখানে হচ্ছে একটা খুব ফিয়ার্স কম্পিটিশন থাকে, যেটা হচ্ছে আয়োনাইজেশন হইতেছে নাকি নিউট্রালাইজেশন হইতেছে। তো একটা পার্টিকেল নিউট্রালাইজ হতে পারে, তার মধ্যে কিছু কিছু সিলেক্টিভ পার্টিকেল হচ্ছে আয়োনাইজ হতে পারে। তো একটা ম্যাটেরিয়ালে তার আয়ন গুলার মানে কতগুলা এর মধ্যে হচ্ছে আয়নে পরিবর্তিত হয়েছে নিউট্রাল না হয়ে, সেই প্রবাবিলিটিটাকে বলা হচ্ছে আয়োনাইজেশন প্রবাবিলিটি। লাইক যদি স্পাটার হয় হচ্ছে 100টা স্পিসিস, এর মধ্যে যদি আয়ন হয় হচ্ছে 20, তাহলে হচ্ছে তার আয়োনাইজেশন প্রবাবিলিটি হচ্ছে 20%, এরকম ভাবে বলা যায় জিনিসটাকে। তো এটা খুব ইম্পর্টেন্ট যে আসলে দুটা জিনিস সাইমultaneously হচ্ছে এবং আয়োনাইজেশনটা যে আসলে সিলেক্টিভ প্রসেস। এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে যে আয়োনাইজেশন হবে কিনা সেটা হচ্ছে তার ম্যাটেরিয়ালের ইন্ট্রিনসিক প্রপার্টি। মানে একটা ম্যাটেরিয়াল পিরিয়ডিক টেবিলে লাইক 3 নাম্বার গ্রুপে আছে বা 16 নাম্বার গ্রুপে আছে, এটার উপর খুব স্ট্রংলি ডিপেন্ড করে যে ওই স্পাটারিংটা মানে আয়ন তৈরি হবে কি না হবে। যেমন এখানে একটা খুব সুন্দর এক্সাম্পল দেওয়া আছে যে অ্যালুমিনা। তো অ্যালুমিনার ক্ষেত্রে আসলে দেখা যায় যে অক্সাইড স্টেট, মানে আমরা জানি যে অ্যালুমিনা পিওর স্টেট থাকতে চায় না, অ্যালুমিনাম অক্সাইড হয়ে যায়। তো অ্যালুমিনাম অক্সাইড যে হচ্ছে একটা নিউট্রাল এলিমেন্ট, অ্যালুমিনা হচ্ছে সাম আয়োনাইজেশন প্রপার্টি আছে। তো অ্যালুমিনাম অক্সাইড হওয়ার প্রবাবিলিটি ওর 100 টাইমস হায়ার দেন অ্যালুমিনা হওয়ার প্রবাবিলিটি। তাহলে মানে কি আয়োনাইজেশন প্রবাবিলিটি খুবই কম। তো এই আর আয়োনাইজেশন প্রবাবিলিটি আসলে ডাইরেক্টলি রিলেটেড টু আওয়ার ইনভেস্টিগেশন। যদি এটা খুব কম হয় তাহলে আমরা খুব ভালো ডিটেকশন করতে পারবো না। তো এই আলোচনাটা করা আছে। মানে এটাই খুব, যে পরে এর আগে শুরুতে বলছিল না যে কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়, কারণ এটা স্ট্রেট ফরওয়ার্ড না অন্যগুলোর মতো। কেন স্ট্রেট ফরওয়ার্ড না? একটা হচ্ছে যে এই আয়ন, আগে যেটা বললাম, এক হচ্ছে যে পিরিয়ডিক টেবিলে এলিমেন্ট টু এলিমেন্ট ইলটা ভেরি করবে, এই একটা ফ্যাক্টর। আর একটা হচ্ছে যে ইল ঠিক থাকলো একই এলিমেন্ট, ধরো অ্যালুমিনিয়াম ইল্ড একই এনার্জির আয়ন তুমি দিয়ে তুমি এটাকে স্পাটারিং করতেছো বা বোম্বার্ড করতেছো, কিন্তু দেখা গেল যে এই অ্যালুমিনিয়ামের ইল্ড যা হবে কপারের ইল্ড তা হবে। আচ্ছা গেল, এটা এই একটা ভেরিয়েশন আসলো। আবার দেখা গেল যে অ্যালুমিনিয়ামের মধ্যে এটা যদি পিওর অ্যালুমিনিয়াম থাকে তাহলে একরকম ইল্ড হবে, আবার যদি এটা যদি একটা কেমিক্যাল কম্পাউন্ড ফর্মে থাকে আরেক রকম ইল্ড হবে। এই ফ্যাক্টর গুলা তোমার চলে আসবে, এই কারণে যেটা হচ্ছে যে এটা একটু ডিফিকাল্ট হয়। হ্যাঁ, আবার ওই আয়োনাইজেশন প্রবাবিলিটি সেটা তো আছেই। এখানে একটা ছবি দেখো, এই যে এখানে ছবিটা দেখা যাচ্ছে, এই ছবিটা তোমাদের দেওয়া হয়নি, আমি পরে ইনক্লুড করছি। এটা দিয়ে জিনিসটা বোঝা যায়। এখানে দেখো যে অ্যাটমিক নাম্বার এদিকে যত বাড়ছে, তো এখানে ইল দেখাচ্ছে, এগুলা ইল, এই যে হাইড্রোজেন ইল এখানে দেখাচ্ছে, বেরিয়াম ইল। এখানে কিছু বলা হচ্ছে যে একটা পিওর এলিমেন্টের অবস্থায় আছে। আবার এখানে স্কোয়ার বক্স যেটা রাউন্ড গুলো হচ্ছে পিওর এলিমেন্ট, আবার স্কোয়ার বক্স যেটা হচ্ছে সেটা দেখা যাচ্ছে তোমার কি বলে কম্পাউন্ড ফর্ম। হ্যাঁ, এখানে তোমরা ছবিতে একটা বের করো, যে একটা বের করো তো দেখি কোন এলিমেন্টটা কম্পাউন্ড ফর্ম আছে আবার কোন এলিমেন্টটা এলিমেন্টাল ফর্ম আছে, তাহলে যে কম্পারিজনটা বোঝা যাবে। দেখো তো ছবিতে স্যার যত নিচের দিকে থাকবে তত হচ্ছে এলিমেন্টাল ফর্মে থাকার প্রবাবিলিটি বেশি। একই এলিমেন্ট, আমি এটা বলি না যে একই এলিমেন্ট, এলিমেন্ট আছে, কম্পাউন্ড আছে, এই ফিগারে আছে কিনা? এই ফিগারে অ্যাকচুয়ালি স্যার শুধু এলিমেন্ট দেখতেছি আর কি, মানে এলিমেন্টের প্রবাবিলিটি দেখতেছি। হ্যাঁ, একই এলিমেন্ট দুইটা আছে কিনা, দুইবার আছে কিনা দেখো। স্যার মনে হচ্ছে না আছে, না থাকার কথা না। না স্যার থাকার কথা না, আই থিংক। না স্যার, আমিও দেখতে পাচ্ছি না। না দেখতে পাচ্ছি না স্যার, একবারই আছে। যেমন এই যে এখানে দেখো এই দুটো বক্স দেখতেছ না, এটা ম্যাগনেসিয়াম এলিমেন্ট না, এটা হচ্ছে যে কম্পাউন্ড ফর্ম। সালফার এখানে কম্পাউন্ড ফর্ম, আর ফসফরাসটা হচ্ছে এলিমেন্ট ফর্ম। কথা বুঝছো? এই যে এখানে আমি ওইটা খুঁজতেছিলাম, যেমন এই যে ইন্ডিয়াম, এটা কিন্তু কম্পাউন্ড ফর্ম আছে। আবার তিনটে দেখা যাচ্ছে তোমার ইয়ে দেখাচ্ছে কি বলে, এটা এলিমেন্টাল ফর্ম।
কথা বুঝছো? কিন্তু একই জিনিস এখানে দেখাচ্ছে না, তাই না? এই টেবিলে আচ্ছা ইয়াতে ফিগার, কিন্তু এই টেবিলে দেখো এটা পাশাপাশি রাখছে, এই যে অক্সাইড ফর্ম আর ক্লিন এলিমেন্ট অর্থাৎ এলিমেন্টাল ফর্ম, এখান থেকে বুঝতে পারবে। এই যে এখান থেকে বোঝা যাচ্ছে এখন যে অ্যালুমিনিয়াম যদি এটা এলিমেন্ট ফর্ম হয় তার ইল্ড হবে 0.007, হ্যাঁ। আর ধরো যদি এটা অক্সাইড ফর্মে থাকে তখন 0.7, কত টাইমস বাড়লো? 100 টাইমস, 100 টাইমস, তাই না? টিটেনিয়ামের ক্ষেত্রে দেখো, টিটেনিয়ামের ক্ষেত্রে টিটেনিয়াম, তারপর হচ্ছে ক্রোমিয়াম, আয়রন, দেখো। এই জন্য এই যেটাও একটা ইম্পর্টেন্ট আর কি, যে এগুলা এটা একটু দেখানো হলো তোমাদেরকে, এটা বই থেকে, তোমাদের বই থেকে নেওয়া হয়েছে, এটা একটা সাপোর্টিং হিসেবে। ডিনামিক এন্ড স্ট্যাটিক সিমস, এটা কি বুঝতে পারছো তোমরা কেউ? স্ট্যাটিক সিমসটা একটু বললে ভালো হয়, মানে স্যার মনে বোঝা যাচ্ছে যে আসলে এটা খুব একটা বোমবার্ড করতেছে না, খুব সারফেস লেভেলে হচ্ছে, বাট মানে আই ওয়ান্ডার যে তাহলে এত ভালো প্রপার্টি দেয় কিভাবে স্ট্যাটিক সিমসটা। ক্যালকুলেশনটা মোটামুটি মোটামুটি বুঝতে পেরেছি যে ক্যালকুলেশনটা শুরু থেকে। তো এনার্জেটিক প্রাইমারি আয়নগুলো অ্যাটম, অ্যাটম ক্লাস্টার, মলিকিউল, মলিকুলার ফ্র্যাগমেন্ট, এই সবকিছুই কিন্তু সারফেস রিজন থেকে তুলে ফেলে। সুতরাং যেই কেমিক্যাল স্ট্রাকচার অনুযায়ী সারফেসটা গঠিত হয়েছিল সেটা এই বিশেষ করে ডাইনামিক্স সিমস এক্সিস্টের সময় একদম ডিস্ট্রয়েড হয়ে যায়, কেননা সেখানে প্রাইমারি আয়নের বম্বার্ডমেন্ট হয় প্রচুর পরিমাণে, এবং এটা অনেক অনেক অ্যাটমিক লেয়ার তুলে ফেলতে পারে, এবং এটা এইএস বা এক্সএস এর মতো ডেপথ প্রোফাইলও দিতে পারে। কিন্তু সে বেশি ইলেকট্রন, বেশি এনার্জি নিয়ে আসছে, সারফেসের কেমিক্যাল স্ট্রাকচারটা যেহেতু ডিস্ট্রয় করে দেয়, তাই কেমিক্যাল স্ট্রাকচারটা ঠিক রেখে কিভাবে আমরা সারফেস সম্পর্কে ধারণা পেতে পারি সেটার জন্য স্ট্যাটিক সিমসটা ডেভেলপ করা হয়েছে। এখন আমরা একটু বোঝার চেষ্টা করি যে প্রাইমারি আয়নের সুমিত, তাহলে কি আমি তাহলে তুমি যেটা বলতে পারো, ডিনামিক সিমসটা হচ্ছে তার ডিস্ট্রাকটিভ একটা মেথড নাকি? স্ট্যাটিক সিমসটা একটা নন ডিস্ট্রাকটিভ মেথড নাকি? হ্যাঁ, ডাইনামিকটা ডিস্ট্রাকটিভ, স্ট্যাটিকটা নন ডিস্ট্রাকটিভ, মোটামুটি নন ডিস্ট্রাকটিভ বলা চলে। হ্যাঁ, বলো। তাহলে স্ট্যাটিক সিমসে যেটা করা হয় যে খুবই লো ফ্লাক্স রাখা হয় প্রাইমারি আয়নের। ডিনামিক্সটা তাহলে ইম্পর্টেন্ট, কারণ এটা তোমরা ডেপথ প্রোফাইলিং আমরা করতে পারি, কম্পোজিশনাল। হ্যাঁ যে স্যার, এটা বলা হয়েছে যেটা আমরা এইএস এবং এক্সপিএস এর ক্ষেত্রে দেখতেছি, তাই না? ওখানে আমরা যে ক্ষেত্রে তাহলে ডিনামিক্স। জি স্যার, জি স্যার, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো স্যার। এখানে এই কাজে জি স্যার, কিছু বললেন? বলো। ও ঠিক আছে। হ্যাঁ বলো। তো স্ট্যাটিক সিমসে প্রাইমারি আয়নের খুবই লো ফ্লাক্স রাখা হয়, যাতে একই সারফেস এরিয়া প্রাইমারি আয়ন যেন দুইবার আঘাত না করে, সেরকম হিসাব করে এই স্ট্যাটিক সিমসের ফ্লাক্সটা সেট করা হয়। মোটামুটি এই প্রাইমারি আয়নের ডোজটাকে বলা হচ্ছে যে 10⁻13 আয়নস পার সেন্টিমিটার স্কয়ারের বেশি এখানে আয়ন বম্বার্ড করা হয় না। তো ওনারা যে ক্যালকুলেশনটা দিয়েছেন সেটা হচ্ছে প্রত্যেকটা অ্যাটমের গড় সাইজ যদি আমরা 0.1 স্কয়ার ন্যানোমিটার ধরি, মানে ক্রস সেকশনে, তাহলে সারফেস অ্যাটমের ডেনসিটি মোটামুটি প্রতি স্কয়ার সেন্টিমিটারে 10⁻15 অ্যাটমস। আর যে ফ্লাক্সটা দেওয়া হয় পুরো প্রসেসের সময় সেটা সেন্টিমিটার স্কয়ারে, প্রতি সেন্টিমিটার স্কয়ারে 10⁻30 অ্যাটমস। তাহলে অন এভারেজ 100 ভাগের 1 ভাগ, মানে 1% সারফেস অ্যাটমই অ্যাকচুয়ালি বম্বার্ডেড হয়। তার মানে সারফেসে যে পুরোপুরি ডিস্ট্রয় হয়ে যাবে তা না, দূরে দূরে স্ক্যাটার জায়গায় একটু একটু স্পয়েলড হতে পারে, কিন্তু ওভারঅল কেমিক্যাল স্ট্রাকচারটা ডিস্ট্রয় হবে না। এখানে একটা হিসাব দেওয়া হয়েছে যে একটা সিঙ্গেল প্রাইমারি আয়ন বম্বার্ডমেন্ট তাহলে কতটুকু এরিয়া ড্যামেজ করবে। প্রতি স্কয়ার সেন্টিমিটার যদি 10⁻13 আয়নস হয়, তবে প্রতিটা আয়নের জন্য পরে 10⁻−13 সেন্টিমিটার স্কয়ার বা অ্যাবাউট 10 স্কয়ার ন্যানোমিটার।
তাহলে আমরা তাহলে বুঝতে damage পারছো এটা? যে মানে যেটা বলা হচ্ছে তাহলে বোঝা যাচ্ছে যে তুমি এখানে আসলে ডোজটা কমায় দেওয়া হয়, প্রাইমারি আয়নের যে ডোজটা এটা কমায় দেওয়া হয়, কমিয়ে দেওয়া হয়। কমিয়ে দিলে তখন দেখা যায় যে টোটাল যে এরিয়া তার 1% এখানে ড্যামেজ হয়। আসলে করতে গেলে তো ড্যামেজ হবেই, তুমি সিমস করতে গেলে ড্যামেজ হবে। কথা হচ্ছে যে এটা ওখানে যেরকম হোল সারফেসে পুরো সারফেসে ড্যামেজ করে ফেলছে ডাইনামিকে, আর এখানে যেটা হচ্ছে তোমার 1% সারফেস হচ্ছে। তুমি যদি এই ছবিটা দেখো এখানে আরো ক্লিয়ার হবে। এখানে এটা বোঝা যায়। জি স্যার। এই যে ধরো ডাইনামিক কি হবে, টোটাল সারফেস ড্যামেজ হবে। এখানে শুধুমাত্র এই অংশ, টোটাল সারফেস তুলনায় কতটুকু, এই জন্য এটাকে স্ট্যাটিক বলা হচ্ছে এবং নন স্ট্যাটিক বলা হচ্ছে। হ্যাঁ, এই সিম্পল। এটা ইনস্ট্রুমেন্টেশনটা বলা হয়, এটা কমন ইনস্ট্রুমেন্টেশনটা, এগুলা অ্যানালাইসিস গুলা প্রায় কমন। সিমসেও যেহেতু এই আয়ন আছে এবং আয়নের ভেলোসিটিকে কোনো এক্সটার্নাল ইনফ্লুয়েন্স বা অ্যাটমসফিয়ারে কমিয়ে দেওয়া যাবে না, সুতরাং এইএস বা এক্সপিএস এর মতো এখানেও আলট্রা হাই ভ্যাকুয়াম দরকার হয়। তার মানে সিম স্ট্রাকচারটা পুরোটা একটা ভ্যাকুয়াম চেম্বারের ভেতর থাকে। এটার মোটামুটি আমরা দুটো কম্পোনেন্ট এটা ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রাইমারি আয়ন সিস্টেম, যে দিয়ে আয়ন গুলো হিট করবে, আর একটা হচ্ছে মাস অ্যানালাইজার সিস্টেম, যে দিয়ে আয়নের মাস গুলো অ্যানালাইজ করা হবে। তো প্রাইমারি আয়ন সিস্টেমে বলা হচ্ছে যে এর মধ্যে রয়েছে একটা প্রাইমারি আয়ন সোর্স, একটা ওয়েন ফিল্টার এবং একটা আয়ন ডিফ্লেক্টর। এই ওয়েন ফিল্টারটা কি কাজ করে এটা স্যার আমি ঠিক বুঝিনি। আর মাস অ্যানালাইসিস সিস্টেমে বলা হচ্ছে যে একটা সেকেন্ডারি আয়ন এক্সট্রাক্টর ফিল্টার রয়েছে এবং একটা ম্যাস অ্যানালাইজার রয়েছে এবং একটা আয়ন ডিটেক্টর রয়েছে। ম্যাস অ্যানালাইজারের মধ্যে অনেকগুলো পার্টের কথা বলা হয়েছে: ম্যাগনেটিক সেক্টর অ্যানালাইজার, কোয়াড্রুপল মাস অ্যানালাইজার এবং টাইম অফ ফ্লাইট অ্যানালাইজার। আমাদের কোয়াড্রুপল মাস অ্যানালাইজার, এটা হচ্ছে আমি কনফিউশন এখানে। কোয়াড্রুপল, চারটা পোল, এটা দিয়ে অ্যাকচুয়ালি কি বোঝায়? এই এই দুটো পয়েন্টে, মানে ওয়েন ফিল্টার আর কোয়াড্রুপল মাস অ্যানালাইজার, এই দুটো পয়েন্টে আমার একটু কনফিউশন আছে। আর এই যে ছবিটা দেখানো হয়েছে, ছবিতে মোটামুটি সেই একই কথা বলা হয়েছে যে প্রাইমারি সিস্টেমে প্রথমে একটা আয়ন সোর্স থেকে আয়ন আসে, সেটা একটা ওয়েন ফিল্টারের ভেতর দিয়ে যায় এবং এটা একটা XY ডিফ্লেকশন, মানে স্যাম্পলের সারফেসের কোন পয়েন্টে এটাকে হিট করতে হবে সিলেক্টিভলি, সেই অনুযায়ী এটা ওই পয়েন্টটাকে হিট করে। তারপর যে সেকেন্ড আয়নগুলো উঠে গেল সেটা আয়ন এক্সট্রাক্টর বা ফিল্টারের ভেতর দিয়ে চলে আসে এবং যে স্পেশালাইজড আয়নগুলোকে সিলেক্ট করে সেগুলোকে মাস অ্যানালাইজারের মধ্যে পাঠিয়ে দিয়ে সেটাকে, সেই ডাটাটা ডিটেক্টরের মধ্যে পাঠিয়ে দেওয়া হয় এবং সেই ডিটেক্টরই আমাকে দিয়ে দেয় মাস স্পেকট্রাম, মানে এই অ্যাটমিক মাসের আয়ন কি ইন্টেন্সিটিতে চলে এসেছে, এই আর কি হচ্ছে আমাদের প্লটিং সিস্টেমটা। হ্যাঁ, এখানে যেটা হচ্ছে যে ওটা এক্সপিএস এবং এইএস এর মতো, এখানে যেটা আসলো যে তোমার হাই ভ্যাকুয়াম লাগবে, একই কারণ। যে আয়ন তুমি করতেছো সেই আয়ন যাতে অন্য কোনো আয়নের সাথে কলিশন না হয়, এই কারণে এখানে একই জিনিস। আর বাকিগুলো তো প্রায় সিমিলার, একই রকমের, এই আর কি। তা আমরা এই আজকে তো এই পর্যন্ত এখানে শেষ করলাম। আমরা কি নেক্সট ক্লাস শুরু করবো? নেক্সট স্লাইড না, নেক্সট স্লাইড আগামীকালে করবো, কি বলো? আগামীকাল করি, কারণ মনে আজকে একটু মানুষ কম তো। হ্যাঁ, আজকে স্যার একটু মানুষ কম মনে হচ্ছে তো, মানে সকালে তো। আর পরের দিন শুরু করি স্যার, আই থিংক নেক্সট লেকচার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কালকে বাকিটা শেষ করবো। শেষ করে একটু কম্পারেটিভ একটু ডিসকাশন করবো, একটা টেকনিকের সাথে আর একটা টেকনিকের কি পার্থক্য, ওগুলো একটু ডিসকাস করবো। ঠিক আছে, Recording stopped. আজকে কারা অ্যাবসেন্ট আছে? স্যার আমি একটু বলি, মানে লিখে। বলো। হ্যাঁ, তো রোল 3 স্যার, রোল 3 7 9 7 মানে কি পার্মানেন্ট আসছে নাকি? দিস আর 7 পার্মানেন্ট অ্যাকশন, বাট মানে ইয়াতে, হ্যাঁ 7, তারপর 9, 9, হ্যাঁ তারপর 14 ও পার্মানেন্ট অ্যাবসেন্ট। 11 আছে নাকি? 11? এই স্যার আমি 11। ও 11 তুমি আছে। জি স্যার। এরপরে এরপরে স্যার 14, তারপর হচ্ছে 18। যারা প্রেজেন্ট থাকবে তারা রেসপন্স করবে। জি স্যার। তারপর 18, তারপর হইতেছে 26 ও পার্মানেন্ট অ্যাবসেন্ট। তারপর হচ্ছে 31, 32, 31 থেকে 35 পর্যন্ত। 33, 34, 35 পাঁচজনই অ্যাবসেন্ট। জি স্যার, 5 জনই অ্যাবসেন্ট। তারপর 37, 37, হ্যাঁ তারপর 43 ও পার্মানেন্ট অ্যাবসেন্ট। 43
42 পার্মানেন্ট 43 স্যার 43 পার্মানেন্ট 43 তারপর স্যার 44 আর হচ্ছে 46 দিছে 44 46 দিছে আর ওল্ড এই। ব্যাচের দিছে ওল্ড ব্যাচের কেউ নাই দিছে কোরবেসের সবাই অ্যাবসেন্ট, দিছে কেউ নাই। দিছে ঠিক আছে, তাহলে অ্যাবসেন্ট হচ্ছে 3 7 9 14 18 26 31 32 33 34 35 37 44 46। ঠিক আছে, দিছে ঠিক আছে, তাহলে আমি এখানে শেষ করি আজকে। 42 প্রেজেন্ট স্যার 42 42 সরি স্যার 43 বলছিলাম মানে 42 কি অ্যাবসেন্ট 43 বলছো, 42 প্রেজেন্ট, 40 রোল 9 অ্যাবসেন্ট। ঠিক আছে, শেষ করি তাহলে আমরা। আসসালামু আলাইকুম।